হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আগের ভিডিওতে আমরা ইউলিসিস স্টার্ট করেছি এবং আগের ভিডিওতে প্রথম স্ট্যান্ডা অর্থাৎ প্রথম 32টা লাইন আমরা আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে বাকি যতগুলি লাইন রয়েছে অর্থাৎ বাকি 38টি লাইন আমরা এই গোটা কবিতায় আলোচনা করতে চলেছি। ওকে, তো আজকে আমরা শুরু করব তোমাদের স্ট্যান্ডা 2 থেকে, মানে লাইন নাম্বার 33। আগের দিন 32 নম্বর লাইন অবধি যেটুকু আমরা দেখেছিলাম, যেখানে ইউলিসিসের ডিজায়ার ফর নলেজ অথবা থার্স্ট ফর নলেজ, জ্ঞানের জন্য যে পিপাসা, সেটার বহিঃপ্রকাশ ঘটছিল। আজকে সেখান থেকে একটু সরে এসে, অর্থাৎ ইউলিসিস যখন নিজের কি চাই সেটা যে কথা বলছিল, সেই ভাবধারা বা ধ্যান ধারণা থেকে সরে এসে ইউলিসিস একটুখানি তার সাংসারিক জীবনে প্রবেশ করছে। সাংসারিক জীবনে তার পুত্রের নাম আমরা পেতে চলেছি সেকেন্ড স্ট্যান্ডায়। ফার্স্ট স্ট্যান্ডায় ইউলিসিস ছিলেন একজন একক বক্তা, যেহেতু এটা ড্রামাটিক মনোলগ, এবং তার শ্রোতা পসিবলি আমরা ছিলাম, রিডার্স বা যারা অডিয়েন্স তারা ছিল। দ্বিতীয় স্ট্যান্ডায় এইখানে তার ডোমেস্টিক লাইফের কথা বলছেন এবং তার যে গার্হস্থ্য জীবনের বিভিন্ন খুঁটিনাটি তথ্য, সেইগুলো আমরা এখান থেকে জানতে পারবো। প্রথম লাইন কি বলছে দেখো, দিস ইজ মাই সন, মাইন ওন টেলিমেকার্স। এই হলো আমার পুত্র, আমার নিজের টেলিমেকার্স। এবার এখান থেকে আমরা ইউলিসিসের পুত্রের নাম পাচ্ছি। আমি বলেছিলাম যে ইউলিসিসের আরো কয়েকজন পুত্র ছিল, বাট যিনি এর মধ্যে সব থেকে প্রসিদ্ধ তিনি হচ্ছেন টেলিমেকার্স। তাহলে ইউলিসিসের পুত্রের নাম পেলাম টেলিমেকার্স। কিন্তু এই লাইনটার মধ্যে কত সুন্দর একটা প্রয়োগ দেখো, কি সুন্দর একটা পিতৃ স্নেহ এখানে ফুটে উঠছে দুটো শব্দের দ্বারা। ইউলিসিস একবার বলছেন দিস ইজ মাই সন, আচ্ছা এরপরেই টেলিমেকার্স বলতে পারতেন, কিন্তু পুত্র স্নেহতার কতটা বেশি সেটাকে বোঝানোর জন্য আবারও একবার বললেন মাইন ওন টেলিমেকার্স, আমার নিজের পুত্র টেলিমেকার্স। অর্থাৎ এর মধ্য দিয়ে যেন একটা কোথাও পিতৃত্বের ভাব ফুটে উঠলো, তার সন্তানের প্রতি প্রেম যেন আমরা দেখতে পেলাম। পরের লাইনে কি বলা হচ্ছে, টু হুম আই হ্যাভ দ্য সেপ্ট্রি অ্যান্ড দ্য ইজাইল, যার হাতে আমি সমর্পণ করেছি সেপ্ট্রি অর্থাৎ রাজদণ্ড। রাজদণ্ড কি? রাজার হাতে যে দণ্ড দেওয়া হয় রাজ্যকে শাসন চালানোর জন্য, এটা একটা বলতে পারো সিম্বল। ওই রাজদণ্ড কিসের সিম্বল? রাজদণ্ড হচ্ছে কি রাজ্য শাসনের সিম্বল। মানে এই যে বলে না যে বংশানুক্রমিক বা পরম্পরায় রাজার মুকুট পরানো হয়, রাজার কি মুকুট পরার কি বিশেষ কিছু দরকার আছে? দরকার নাই, কিন্তু ওটা যে তিনি রাজা সেটি হিসাবে তার চিহ্ন। তেমনি গ্রিকদের কালচারে গ্রিক রাজাদের হাতে একটা করে সেপ্ট্রি বা রাজদণ্ড থাকতো, যেটা ছিল একটা চিহ্ন। কিসের? না রাজ মানদণ্ড, অর্থাৎ তিনি যে রাজা তার একটা চিহ্ন। তাহলে ইউলিসিস বলছে আমি তার হাতে তুলে দিতে চাই এই রাজদণ্ড অ্যান্ড দ্য ইজাইল, অর্থাৎ এই দ্বীপ বা যাকে আমরা আইল্যান্ড বলি। আমরা ইথাকা এই রাজ্যের কথা বলছি এবং ইথাকা একটা দ্বীপ, তাহলে সেই দ্বীপের দায়িত্বভার তুলে দিতে চাই ইউলিসিস তার পুত্র টেলিমেকাসের হাতে। ওই ইউলিসিস তো আর ঘরে থাকতে চাইছে না, বাঁধন মানছে না তার মন, তাই দায়িত্ব দিতে চায় পুত্র টেলিমেকাসকে। এবার এইখানে একটুখানি আমরা লিখে রাখবো, ওই সেপ্ট্রিটা একটু আন্ডারলাইন করো এবং লিখে রাখো, এটাও কিন্তু একটা সিনেকডকি। সিনেকডকি কি আমরা করেছিলাম যে যখন পার্ট ফর দ্য হোল, অর্থাৎ রাজদণ্ডের দ্বারা কিন্তু পুরো রাজ শাসনটাকে বোঝানো হলো, কিংডম পুরো রাজত্বটাকে বোঝানো হলো রাজদণ্ডের দ্বারা। তাহলে এটা একটা সিনেকডকি, ঠিক আছে? এটা আমরা একটুখানি মার্কিং করে রেখে দাও পাশে, সিনেকডকি বলে। এরপর কি বলা হচ্ছে, ওয়েল লাভড অফ মি ডিসার্নিং টু ফুলফিল। বলা হচ্ছে ওয়েল লাভড অফ মি, সে আমার অনেক প্রিয়, অর্থাৎ আমি তাকে অনেক ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল, ডিসার্নিং মানে সে হচ্ছে ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমান। টু ফুলফিল পূর্ণ করার জন্য, দিস লেবার এই পরিশ্রম বা এই কাজটা। আচ্ছা এখানে লেবার বলতে কিন্তু রাজ্য শাসনের কথা বলা হয়েছে, ঠিক আছে? বাই স্লো প্রুডেন্স টু মেক মাইন্ড আ রাভড পিপল। স্লো প্রুডেন্স, আচ্ছা প্রুডেন্স শব্দটার অর্থ হলো বিচক্ষণতা বা বুদ্ধিদীপ্ততা। তাহলে টেলিমেকাস কি করবে? তার ধীর বিচক্ষণতার দ্বারা এই যে রাজ্যবাসী, যে রাগড পিপল, যেটাকে ইউলিসিস আগে স্যাভেজ রেস বলেছে, রাগড মানেও সেই স্যাভেজ রেস, অর্থাৎ এই যে বর্বর অশিক্ষিত জাতি রয়েছে তাদেরকে ধীরে ধীরে বিচক্ষণতার সঙ্গে টেলিমেকাস পর্যায়ে নিয়ে আসবেন, অর্থাৎ তাদেরকে শিক্ষিত করে তুলবেন। আমার সন্তানের মধ্যে সেই দক্ষতা রয়েছে, অর্থাৎ একজন রাজার মধ্যে যে দক্ষতা থাকা দরকার টেলিমেকাসের মধ্যে সেই দক্ষতা এসে গেছে, এবং আমি দৃঢ় বিশ্বাস রাখি টেলিমেকাস সমর্থ হবে তার বিচক্ষণতার দ্বারা এই বর্বর জাতিকে ধীরে ধীরে সভ্যতার পথে ফিরিয়ে আনবে। ওকে বেশ, এরপর কি বলা হচ্ছে, a rapt people and through soft degrees subdue them to the useful the good। অর্থাৎ এর অর্থ আমরা অলরেডি বলেছি। আর রাগড পিপল এই যে বর্বর জাতি,
তাদেরকে সফট ডিগ্রি মানে গ্রাজুয়ালি, ক্রমান্বয়ে, ধীরে ধীরে কি করবে না সাবডিউ, অর্থাৎ তাদেরকে সে শেখাবে, সাবডিউ মানে শেখাবে, দেম মানে রাজ্যবাসীকে, অর্থাৎ এই ইথাকার যারা বসবাসকারী তাদেরকে শেখাবে দ্য ইউজফুল অ্যান্ড গুড, প্রয়োজনীয় এবং ভালো গুণগুলো। অর্থাৎ এই ইথাকার মানুষজন যেহেতু আধুনিক সভ্যতা থেকে এখনো পিছিয়ে আছে, ইউলিসিস বলছে আমার বিশ্বাস আমার সন্তান টেলিমেকাস সমর্থ হবে তাদেরকে গ্র্যাজুয়ালি এই সভ্য জাতির দিকে এগিয়ে নিয়ে যেতে, একটা গুড ফিউচার বা ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে। মোস্ট ব্লেমলেস ইজ হি, ইউলিসিস বলছে সে সব থেকে নিষ্পাপ, অর্থাৎ আমার পুত্র টেলিমেকাসের উপর কোনো দোষ নাই, সে নিষ্পাপ একজন রাজা, সে আজ পর্যন্ত কোনো প্রজার কোনো বিপদ ডেকে আনেনি। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস। বলা হচ্ছে এই টেলিমেকাস কি সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস, টেলিমেকাস সেন্টার্ড অর্থাৎ সে একেবারে কেন্দ্রীভূত হয়ে গেছে কিসের মধ্যে, ইনটু দ্য স্ফিয়ার, ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিস। স্ফিয়ার মানে একটা অঞ্চল, কোন অঞ্চল, কমন ডিউটিস, সাধারণ কাজকর্ম। এখানে কমন ডিউটিস বলতে কাকে বোঝানো হয়েছে, দ্য ডোমেস্টিক লাইফ, গার্হস্থ্য জীবন। অর্থাৎ এখানে রাজ্য চালানোর কাজটা ইউলিসিস গার্হস্থ্য জীবন হিসেবে দেখছে। তাই বলা হচ্ছে যে আমার সন্তান বা আমার পুত্র টেলিমেকাস এখন এই রাজ্য চালানোর কাজে সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত, অর্থাৎ ও জানে এখন কেমন করে রাজ্যকে পরিচালনা করতে হয়। ডিসেন্ট নট টু ফেল, আমার বিশ্বাস সে ব্যর্থ হবে না। ইন অফিসেস অফ টেন্ডারনেস, অর্থাৎ টেন্ডারনেস মানে মায়া, যেটা আমরা ওই নাইট টেন্ডার দেউলিতেও পড়েছিলাম টেন্ডারনেস শব্দটা। তাহলে এই যে মায়ার যে অফিস বা মায়ার যে কাজকর্ম, সেই মায়ার কাজকর্মে টেলিমেকাস ব্যর্থ হবে না। মায়ার কাজকর্ম কেন বলা হলো, সংসার মানেই তো এই যে বলা হয় না যে মায়া, মমতা এবং মোহ। এবার ইউলিসিস এই মায়া, মমতা, মোহর মধ্যে আবদ্ধ থাকতে পারবে না বা নিজেকে আবদ্ধ রাখতে পারছে না সে, কিন্তু বলছে আমার সন্তান এই সমস্ত মধ্যে সুন্দরভাবে আবিষ্ট। তার মানে একটা জিনিস আমরা কি বুঝতে পারছি, দেখবে আমাদের মধ্যে অনেকে এমন মানুষ আছে কারোর এই যে ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করার একটা টেন্ডেন্সি থাকে, পাশাপাশি কিন্তু এদের মধ্যে একটা বাজে কোয়ালিটিও থাকে। ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করাটা যেমন একটা গুড টেন্ডেন্সি, আর একটা বাজে টেন্ডেন্সি এদের মধ্যে থাকে। কি টেন্ডেন্সি, এরা যারা ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করছে না তাদেরকে নেগলেক্ট করে এবং তাদের সম্বন্ধে কিন্তু কমেন্ট পাস করে যে এদের কোনো জীবন নয়, এরা আবার মানুষ হলো, এরা আবার জীব হলো, এরা জন্তু জানোয়ার। বাট ইউলিসিস সেটা করছে না, কারণ ইউলিসিস বোঝে যে একজন ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করতে যে বেরিয়েছে তার যেমন একটা গুরুত্ব রয়েছে, তার যেমন একটা লাইফ রয়েছে, পাশাপাশি এই যে ডোমেস্টিক লাইফে যে রয়েছে তারও একটা লাইফ আছে, তারও একটা গুরুত্ব আছে। আজ যদি টেলিমেকাস না থাকতো ইউলিসিস কিন্তু ওয়ার্ল্ডকে ডিসকভার করতে বেরোতে পারতো না। তাহলে ইউলিসিস এবং টেলিমেকাস একে অপরের পরিপূরক, যার জন্য ইউলিসিস কিন্তু তার সন্তানের এই যে গার্হস্থ্য জীবনের প্রতি যে মায়া, মোহ, মমতা, এটাকে ছোট করে দেখাচ্ছে না, বরং গ্লোরিফাই করছে। বলছে আমার পুত্র এই সংসারের মায়ার মধ্যে যথোপযুক্তভাবে কেন্দ্রীভূত হয়েছে। পাশাপাশি এই সাংসারিক বন্ধনটাকে মায়ার বলা হচ্ছে কেন, কারণ এখনো মনে করে দেখো ইউলিসিসের স্ত্রী অর্থাৎ পেনিলোপ বেঁচে আছেন, পেনিলোপ বয়স্ক হয়েছেন, তাই বয়স্ক মাকে দেখা করবেন, মা মানেই তো মায়া এবং মমতা। তাই যেহেতু বয়স্ক মায়ের দেখাশোনার দায়িত্ব রয়েছে টেলিমেকাসের উপর, তাই তার এই কাজগুলোকে অফিসেস অফ টেন্ডারনেস বলা হচ্ছে। এরপর কি বলছে, অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস। দেখো ইউলিসিসের মধ্যে দুনিয়াকে আবিষ্কার করার একটা অদম্য ইচ্ছা, তবুও গার্হস্থ্য যে উপাদানগুলো থাকে সেগুলোকে তিনি ভুলে যাচ্ছেন না। যাওয়ার পূর্বেও তিনি একথা বলে যাচ্ছেন যে আমি আশা করি যে সে আমার হাউস হোল্ড গড, অর্থাৎ আমরা যাকে কুল দেবতা বলি। প্রত্যেক বাড়িতে আমাদের হিন্দু ধর্ম থাকে, প্রত্যেক বাড়িতেই দেখবে একটা করে কুল দেবতা থাকে, কারো লক্ষ্মী নারায়ণ, কারো বিভিন্ন রকম দেব দেবী বিভিন্ন বাড়িতে থাকে, যেটা 12 মাস একটা পুজো অর্চনা কিন্তু ওই হিন্দু পরিবারের লোকজনরা সবাই করে থাকে। তেমনি গ্রিকদের পরিবারেও এরকম একজন করে কুল দেবতা থাকে। তাই ইউলিসিসের পরিবারেও তো একটা এরকম কুলদেবতা আছে। তাই ইউলিসিস বলছে আমি যদি না থাকি তাহলে আমার অবর্তমানে টেলিমেকাস পারবে আমার কুলদেবতার যত্ন নিতে, কারণ সেই প্রকার সমর্থ সে হয়েছে। এবং দেখো বলতে গেলে এতদিন পেনিলোপ এবং টেলিমেকাসই কিন্তু এই কুলদেবতার যত্ন নিয়ে এসেছে, কারণ ইউলিসিস আজ 20 বছর পর ফিরে আসছে। সন্তানকে যখন ছেড়ে গেছিল তার বয়স মাত্র 6 মাস, আজ যখন ফিরে আসছে তার বয়স প্রায় 21 বছর। তাহলে এই 20 বছর দীর্ঘ জীবনযাত্রার মধ্যে ইউলিসিস তো সংসারে আবদ্ধ ছিল না, তাহলে সাংসারিক দেবতা বা কুলদেবতাকে দেখলো কে, নিশ্চয়ই এরাই দেখেছে। তাই ইউলিসিস সংসারের বাইরে থাকলেও সংসারের প্রতি কিন্তু সম্পূর্ণ কেয়ারলেস সে নয়, সে সমস্ত কাজটাকে গুছিয়ে তবেই যাচ্ছে। সে ভাবছে যে আমি চলে গেলেও আমার অবর্তমানে আমার কুলদেবতা অপূজিত থাকবে না, টেলিমেকাস তার যথোপযুক্ত যত্ন নেবে। When I am done, যখন আমি চলে যাব, অর্থাৎ আমি যখন চলে যাব তখন টেলিমেকাস এই উপরে যতগুলো কাজ বলা হলো এগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে পড়বে।
হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। কত সুন্দর একটা কথা দেখো, সে তার কাজ করবে, আমি আমার। সে বলতে টেলিমেকাস। টেলিমেকাসের কাজ হলো গার্হস্থ্য ধর্ম পালন করা। আমি ইউলিসিস গার্হস্থ্য ধর্মকে পালন করার জন্য জন্ম নিইনি। আমার জন্ম জ্ঞানের খিদাকে নিবারণ করা। সুতরাং আমি আমার জ্ঞানের খিদে নিবারণ করব, অন্যদিকে টেলিমেকাস সাংসারিক দায়িত্ব পালন করবে, এই রাজ্য পরিচালনা করবে। সম্পূর্ণ সেকেন্ড স্ট্যান্ডা অর্থাৎ 33 নম্বর লাইন থেকে 43 নম্বর লাইন অবধি আমরা দেখতে পাচ্ছি ইউলিসিস সমস্ত ইনফরমেশন বা সমস্ত নজরটা দিচ্ছেন তার পুত্র টেলিমেকাসের উপর। এবং এই সেকেন্ড স্ট্যান্ডার মধ্য দিয়ে ইউলিসিসের যেমন সংসারকে ত্যাগ করার একটা ইচ্ছা আমরা ফার্স্ট স্ট্যান্ডায় দেখতে পেয়েছি, সেকেন্ড স্ট্যান্ডায় দেখতে পাচ্ছি সংসারকে ত্যাগ করে গেলেও সংসারের প্রতি যে দায়বদ্ধতা সেটা ইউলিসিসের মধ্যে একটু হলেও থাকছে। তার জন্যই না তিনি তার কুলদেবতা কি হবে ভাবছেন, তার রাজ্যের কি হবে ভাবছেন, এবং তার বয়স্ক স্ত্রীর কি হবে ভাবছেন, এবং এই সমস্ত ভাবনার উত্তর হিসাবে তিনি টেলিমেকাসকে পাচ্ছেন। তার মনে হচ্ছে টেলিমেকাস সমস্ত তার যে ভাবনা সেগুলো পূরণ করতে সমর্থ হবে। অর্থাৎ সেকেন্ড স্ট্যান্ডা ইউলিসিস তার পুত্রকে উদ্দেশ্য করে নিবেদন করলেন, পুত্রের যেটা বৈশিষ্ট্য বা তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলোকে গ্লোরিফাই করে দেখান। এরপর চলে আসি আমরা আমাদের থার্ড স্ট্যান্ডা। লাইন নাম্বার 44 থেকে শুরু হচ্ছে থার্ড স্ট্যান্ডা। দেয়ার লাইজ দ্য পোর্ট। এইবার এই থার্ড স্ট্যান্ডাটা যখন আমরা শুরু করব, থার্ড স্ট্যান্ডার একটা ভীষণ বড় বৈশিষ্ট্য হচ্ছে এই স্ট্যান্ডারটাকে পুরোপুরি ভিজুয়ালাইজ করতে হবে, তবে এই স্বাদটা আরো বেশি করে পাবো। তৃতীয় স্ট্যান্ডায় আমরা দেখতে পাবো ইউলিসিস এইবার তার বাইরে বেরিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাকে ব্যক্ত করছেন তার ফেলো মেরিনার্স, অর্থাৎ ওই যারা ফিরে এসেছিল ট্রয় থেকে ইথাকায়, এবং ট্রয় থেকে ইথাকাতে আসা পর্যন্ত ইউলিসিসের যারা সঙ্গী নাবিক ছিল বা সঙ্গী সাথী বন্ধু যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে এবার ইউলিসিস কথা বলছেন। অর্থাৎ এবারের ইউলিসিসের শ্রোতা হলো ইউলিসিসের ফেলো মেরিনার, ইউলিসিসের সঙ্গী সাথীরা। বেশ, কি বলছে দেখো, দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই দেখা যায় বন্দর। দ্য ভেসেল পাফস হার সেল, ভেসেল মানে এক্ষেত্রে নৌকা বা জাহাজ, নৌকা নয় জাহাজই বলবো আমরা, যেহেতু লং জার্নি। জাহাজ কি করছে, তার পালটা বাতাসে পরিপূর্ণ করে তুলছে। তার মানে ইউলিসিস এইবার তার নজর পড়ছে ওই বন্দরে থাকা জাহাজের উপর, যে বন্দরে থাকা জাহাজটার পাল হাওয়ায় যেন থরথর করে কাঁপছে। অর্থাৎ ওই জাহাজ যেন ইউলিসিসকে ইঙ্গিত দিচ্ছে, ইউলিসিস তুমি এসো, সময় এসেছে তোমার যাত্রা শুরু করার। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সি, দেয়ার গ্লুমড, গ্লুম মানে ওভারকাস্ট, ঢেকে রাখা। সেখানে ঢেকে রেখেছে, কি ঢেকে রেখেছে, দ্য ডার্ক ব্রড সি। এবার এই লাইনটার মধ্য দিয়ে আমরা কোথাও ইন্ডিকেশন পাচ্ছি যে ইউলিসিস যে সময়ে দাঁড়িয়ে তার যাত্রার কথা ভাবছে দ্যাট ওয়াজ প্রবাবলি দ্য ইভিনিং টাইম, সন্ধ্যার সময়। এবার সন্ধ্যার থেকেও বেশিও হতে পারে, নাইটেও হতে পারে, বাট অ্যাটলিস্ট এটা ইভিনিং টাইম, সন্ধ্যার সময়। এবার আমি কেন সন্ধ্যার সময় এটা বলছি সেটা আর একটু পরে গেলে ক্লিয়ার হবে, এটা অ্যাকচুয়ালি সন্ধ্যার সময়। তবুও একটু আইডিয়া পাচ্ছি, যেহেতু ওভারকাস্ট ঢেকে আছে ডার্ক অন্ধকারের দ্বারা, তাহলে বলা হচ্ছে অন্ধকার ঢেকে রেখেছে ব্রড সি, সুবিস্তৃত সমুদ্রকে। এইখানে যে ব্রড সি এটা কিন্তু একটা ইমেজ। ব্রড সি কিসের ইমেজ? সমুদ্র কি? সমুদ্র হচ্ছে গিয়ে অজানা, সমুদ্র হচ্ছে গিয়ে অনিশ্চিত। কারণ সমুদ্রে কখন ঝড় আসে, সমুদ্রে কখন ওয়েদার ভালো থাকে তা কেউ জানে না। হঠাৎ করে সেখানে ঝড় আসে, হঠাৎ করে ওয়েদার সেখানে ভালো হয়ে যায়। তাহলে ব্রড সি বলতে ইউলিসিস বোঝাতে চাইছেন তার সামনের পড়ে থাকা লাইফটা, যে জীবনটায় তিনি অ্যাডভেঞ্চার করতে চলেছেন, সেই লাইফটাও ঠিক ওই সমুদ্রের মতোই আনসার্টেন, সমুদ্রের মতোই আননোন। তিনি নিজেও জানেন না এরপর কি ঘটতে চলেছে তার জীবনের সঙ্গে। এরপর কি বলা হচ্ছে, এইবার দেখো আমরা নিশ্চিত হলাম কাদের উদ্দেশ্যে কথাটা বলছে। মাই মেরিনার্স, souls that have toiled and wrought and thought with me, that ever with the frolic welcome took the thunder and the sunshine and of host. বলা হচ্ছে মাই মেরিনার্স, আমার নাবিকেরা, souls that have toiled, এখানে souls বলতে ইউলিসিসের মেরিনারদের বোঝানো হয়েছে, অর্থাৎ ইউলিসিসের বন্ধুদের। অর্থাৎ তারা হলো সেই ব্যক্তি that have toiled, যারা সহ্য করেছে, and wrought মানে পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেছে, and thought with me, এবং আমার সঙ্গে তারা ভাবনা চিন্তা করেছে। অর্থাৎ আমি যেমনটা ভেবেছি তারাও আমার মতন করেই ভেবেছে। অর্থাৎ এই লাইনের দ্বারা ইউলিসিস বোঝাতে চাইলেন তার যারা ফেলো মেরিনার তারা কোনোদিন ইউলিসিসের সঙ্গ ছাড়েনি। ইউলিসিস যেমন বলেছে তারাও ঠিক তেমনটাই করেছে। দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম, ফ্রলিক মানে চেয়ারফুল, তারা আমার একটা আনন্দমুখর স্বাগতমের দ্বারা টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, অর্থাৎ আমি কেবল তাদেরকে কখনো একবার বলেছি চলো যাওয়া যাক অভিযানে, তারা সব সময় আমার এই একটা ডাকি
থান্ডার অর্থাৎ সমস্ত কিছু খারাপ জিনিসকে, অ্যান্ড দ্য সানশাইন এবং সমস্ত কিছু ভালো জিনিসকে আমার সাথে অ্যাকসেপ্ট করেছে। ঠিক এমনই লাইন আমরা ফার্স্ট স্ট্যান্ডার্ডে পেয়েছিলাম। ইউলিসিস যেখানে বলেছিল যে জীবনের যত দুঃখ সুখ সব কিছু আমি কখনো একা ভোগ করেছি, কখনো বা সকলের সাথে ভোগ করেছি। তাহলে এই যে সকলের সাথে ভোগ করেছেন মানে সেখানে সঙ্গী ছিল ইউলিসিসের এই সঙ্গী সাথী মেরিনার্সরা। সেটাই আবার ইউলিসিস রিপিট করলেন যে তারা আমার এক ডাকে যা কিছু খারাপ যা কিছু ভালো সমস্ত কিছুকে গ্রহণ করেছে, কোনোদিন তারা কোনো দ্বিধাবোধ করেনি, কোনোদিন কোনো তারা প্রশ্নও করেনি। অ্যান্ড অপোজড মানে আমার বিরোধিতা করেছে তা না, অর্থাৎ ইউলিসিস বলছেন যে আমার মেরিনাররা আমার বিরোধিতা করেছেন তা না। এখানে অপোজ মানে ফাইট করা, যুদ্ধ করেছে। কিসের বিরুদ্ধে? দ্য পাওয়ার অফ নেচার, প্রকৃতির শক্তির বিরুদ্ধে। অর্থাৎ তারা আমার এক কথায় ঝাঁপিয়ে পড়েছে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে। প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে মানে সমুদ্রে আসা ঝড় ঝঞ্ঝা এইসবকে বোঝানো হচ্ছে। এবার কি বোঝানো হচ্ছে? ফ্রি হার্টস। ইউলিসিস তার এই মেরিনার্সদের কি বলেছেন? ফ্রি হার্টস, ওরা হলো মুক্ত মনা বা মুক্ত হৃদয়ের অধিকারী। ফ্রি ফোরহেডস, ওরা হলো মুক্ত কপালের অধিকারী। ইউ অ্যান্ড আই আর ওল্ড। এইবার এখনো পর্যন্ত যতটুকু অংশ পাচ্ছিলাম এই যে ফ্রি হার্টস, ফ্রি ফোরহেড, এইখান পর্যন্ত ইউলিসিসের মনে যেন একটা চরম উদ্দীপনা কাজ করছিল যে আমরা নতুন করে অভিযানে বের হব, একটা চরম পজিটিভিটি কাজ করছিল। কিন্তু হঠাৎ করেই দেখো পরের লাইনে, মানে পরের লাইনে বলতে পরের ফ্রেজটাতেই তার এই যে একটা ঊর্ধ্বমুখী প্রেরণা হঠাৎ করে তার অবনমন ঘটলো। কোন লাইনটার দ্বারা বলা হলো ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং আমি এখন বৃদ্ধ। তার মানে ইউলিসিস মনের জোরে এই অভিযান করতে চাইলো, যেটা বাস্তব সেটাকে কিন্তু অস্বীকার করতে পারছে না। সে স্বীকার করছে যে আমার মেরিনার্সরা এবং আমি এখন বয়স্ক হয়েছি। কিন্তু এখানে প্রশ্ন হলো ফ্রি হার্ট জিনিসটা আমরা বুঝতে পারছি মুক্ত হৃদয়ের অধিকারী, অর্থাৎ যারা সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করতে পারে। কিন্তু ফ্রি ফোরহেড কেন বলা হলো? অর্থাৎ যে মুক্ত কপাল মানে দেখো দু রকম অর্থ এটা আমরা রাখতে পারি। মুক্ত কপাল মানে এই যখন আমরা কোনো কিছু প্রতি সন্দেহ প্রকাশ করি দেখবে আমাদের ভুরু কোঁচকায় এবং কপাল ভাঁজ হতে থাকে। কিন্তু ইউলিসিস বলছে আমার ফেলো মেরিনারদের কোনোদিন কপাল ভাঁজ হয়নি, তাই তারা মুক্ত কপাল ভাঁজ হয়নি কেন? অর্থাৎ তার অর্থ কি হলো যে আমি যা বলেছি আমার ফেলো মেরিনাররা তাই করেছে, তারা কখনো সংশয় প্রকাশ করে ভুরু কোঁচকায়নি। তাহলে মুক্ত কপালের অর্থ হলো যে তারা আমার প্রতি অলওয়েজ লয়াল থেকেছে, আমি যা বলেছি তারা বিনা প্রশ্নে তাই করেছে, তাই তারা মুক্ত কপাল। আবার আরেক দিক দিয়ে অর্থ করতে গেলে কি বলতে পারি যে আমার যারা ফেলো মেরিনার্স কিংবা আমি অর্থাৎ ইউলিসিস সবাই মুক্ত কপাল অর্থাৎ মুক্ত ভাগ্যের অধিকারী। আমরা আমাদের নিজেদের ভাগ্য লিখেছি, কেউ আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। আমরা যুদ্ধে জয়লাভ করেছি, আমরা বিভিন্ন দ্বীপে দ্বীপে ঘুরে বেরিয়েছি, সেখানকার সভ্যতা শিখেছি, সেখানকার বিভিন্ন কালচার শিখেছি, বিভিন্ন জায়গায় সম্মানিত হয়েছি, বিভিন্ন জায়গায় বিপদের মুখে পড়েছি, তবু সমস্ত কিছুকে পার করে আবার আমরা ইথাকায় ফিরে এসেছি। অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের ভাগ্য লিখেছি, সেই জন্য আমরা মুক্ত কপালের অধিকারী। আমাদের কপাল কেউ লিখে দিতে পারেনি। তাই এটা দুরকম ভাবে অর্থ করা যেতে পারে। এরপর কি বলছে? Old age has yet his honor and his toil. ইউলিসিস স্বীকার করলেন যে আমরা বয়স্ক হয়েছি, কিন্তু এখনো দেখো ইউলিসিস কি সুন্দর বয়সটাকে পজিটিভিটির সঙ্গে নিচ্ছেন। কি বলছেন? ওল্ড এজ হ্যাজ, HATH, হ্যাথ, এটা হচ্ছে আর্কেইক ইংলিশ। তোমরা ক্লাস 11 পড়েছিলে, এটাই কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজেও ছিল এটা প্রয়োগ। হ্যাঁ, হ্যাথ যাকে মডার্ন ইংলিশে বলা হচ্ছে হ্যাজ, এটা একটা আর্কেইক ইংলিশ ওয়ার্ড যেটা কবিরা মাঝের মধ্যে তাদের কবিতার সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রয়োগ করে থাকেন। এবার বলা হচ্ছে যে বয়স্ক কালের বলছে ওল্ড এজ হ্যাজ ইয়েট হিজ অনার, যতই আমরা বয়স্ক হই না কেন বয়স্কদের একটা সম্মান আছে, অ্যান্ড হিজ টয়েল, বয়স্কদের একটা পরিশ্রম আছে। অর্থাৎ একজন যুবকের যেমন একটা পরিশ্রম আছে, একজন বয়স্কর একটা পরিশ্রম আছে। আমি বয়স্ক হয়েছি বলে বয়সের দোহাই দিয়ে পরিশ্রম থেকে দূরে থাকতে পারি না। কিন্তু ইউলিসিস কি বলছে? আমি বয়স্ক হয়েছি মানে আমার পরিশ্রম করার ক্ষমতা কমেছে ঠিক কথাই, কিন্তু পরিশ্রম করা ছেড়ে তো আমি দিতে পারি না। বয়সকালের একটা আলাদা সম্মান থাকে, বয়সকালের একটা আলাদা পরিশ্রম থাকে। একজন যুবক যে পরিমাণ পরিশ্রম করছে একজন বয়স্ক সেই পরিমাণ পরিশ্রম করতে পারবে সেটা আমি বলছি না, কিন্তু তার মানে এটা নয় যে বয়স হয়েছে বলে আমি পরিশ্রম করা ছেড়ে দেবো। এরপর কি বলছে দেখো, ডেথ ক্লোজ অল, মৃত্যুই একমাত্র সব কিছুকে থামাতে পারে, বয়স না। এর একটা একদম চরম সত্য কথা আমাদের জীবনে। মৃত্যুই হলো একমাত্র জিনিস যেটা একটা মানুষকে থামাতে পারে। মানুষ হিসেবে যখন জন্ম নিয়েছি থেমে যা আমাদের ধর্ম নয়। ইউলিসিস ফার্স্ট যেটি বলেছিল শুধুমাত্র শ্বাস নেয়াই জীবন নয়। শ্বাস নেয়াই যদি জীবন হতো তাহলে আমরা পশু হয়েও জন্মাতে পারতাম। মানুষ হয়ে যখন জন্ম নিয়েছি আমাদের এটা বুঝতে হবে যে থেমে থাকার নাম জীবন নয়, শুধু শ্বাস নেওয়ার নাম জীবন নয়।
মৃত্যুই একমাত্র মানুষকে থামাতে পারে। যতক্ষণ এ দেহে প্রাণ আছে ততক্ষণ সেই প্রাণকে উপভোগ করা উচিত, প্রাণ শক্তিকে কাজে লাগানো উচিত। বাট সামথিং ইর দ্য এন্ড, ইর মানে হচ্ছে বিফোর। তাহলে ইউলিসিস বলছে এন্ড, অর্থাৎ মৃত্যুর আগেও কিছু করার থাকে। এই যে দেখো হার না মানা মেন্টালিটি, আমরা কত সহজে হার মেনে নিই যে কোনো জিনিসে। দেখবে যখন আমরা কোনো পারি না, চল ছাড়, এটা হবে না আমার দ্বারা। কিন্তু ইউলিসিসের মেন্টালিটি দেখো শুধু একবার। ইউলিসিস বলছে জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি ঠিক কথাই, কিন্তু শেষ হয়ে যাবার আগেও নতুন করেও তো শুরু হতে পারে, অর্থাৎ শেষ থেকেও তো শুরু হতে পারে। ইউলিসিস এই বিশ্বাসটা রাখে, শেষ প্রান্তে পৌঁছে গেছি বলে আমার সব শেষ হয়ে গেছে এটা যেন কখনোই না ভাবি, অর্থাৎ মৃত্যুর আগে মৃত্যু ভয়ে যেন দুবেলা না মরি। এটা প্রত্যেকের জীবনে মন্ত্র হওয়া উচিত। কত মানুষ শুধু মৃত্যুর ভয়ে জীবনের মূল্যবান সময়গুলোকে নষ্ট করে ফেলে, কিন্তু ইউলিসিস তাদের দলে পড়ে না, যার জন্য সে বলে উঠছে যে শেষ হবার আগেও এখনো কিছু করা বাকি আছে। এবং এইভাবেই সে তার যারা ফেলো মেরিনার্স আছে তাদেরকে অনুপ্রাণিত করছে। অর্থাৎ এই কথাগুলো যেহেতু ওই মেরিনারদের উদ্দেশ্যে বলছে, তাদের উদ্দেশ্যে বলছে, হে বন্ধু, যে মৃত্যুর আগে আমাদের এখনো অনেক কিছু করা বাকি আছে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, আমাদের কিছু মহৎ কাজ করা বাকি আছে। মে ইয়েট বি ডান, অর্থাৎ যে মে ইয়েট বি ডান, হয়তো বা এখনো বাকি রয়ে গেছে আমাদের কিছু মহৎ কাজ। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রভ উইথ গডস, এখানে একটা শব্দের দিকে লক্ষ্য করো, তারপর মানে এটাই আসছি। নট হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, আবার আনবিকামিং এটাও হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। দুটো নেগেটিভ ওয়ার্ডকে ইউজ করা হচ্ছে একটা পজিটিভ সেন্স ক্রিয়েট করার জন্য। ফার্স্ট স্ট্যান্ডাতেই এই যে ফিগার অফ স্পিচ সেটা আমরা পেয়েছিলাম, সেটা আমি বলেওছিলাম। এটাকে কি বলা হয় না লিটোটেস। লিটোটেস কি মানে কি, দুটো নেগেটিভ আইডিয়া একসঙ্গে বসে পজিটিভ আইডিয়া ক্রিয়েট করে। নট আনবিকামিং, এই পুরো লাইনটার মানে কি, নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গড, অর্থাৎ আমরা কোনো সাধারণ মানুষ নয় যারা দেবতার সঙ্গে যুদ্ধ করেছে। ইউলিসিস বলছে আমরা সাধারণ মানুষ নয়, আমরা দেবতার সঙ্গে যুদ্ধ করেছি। দেবতার সঙ্গে যুদ্ধ করেছে মানে, হ্যাঁ, এই যে ট্রয়ের যুদ্ধের কথা বলেছিলাম, ট্রয়ের যুদ্ধের প্রেক্ষাপটে রয়েছে কিন্তু দেবতাদের মধ্যেই ঝামেলা। এইবার এই যে যুদ্ধ, ট্রয়ের যুদ্ধে এথেনা যে দেবতা তিনি সহায়তা করেছিলেন গ্রিকদের, আর গ্রিক দেবতা জিউস সহায়তা করেছিলেন ট্রয়দের। তাহলে ইউলিসিস বলছেন আমরা কোনো সাধারণ মানুষ নয়, আমরা দেবতাদের সঙ্গে লড়াই করেছি। তাহলে আমরা এত সহজে হার মেনে নেবো? তাহলে আমরা যদি দেবতাদের সঙ্গে লড়াই করে আসতে পারি, সামান্য জীবনের সঙ্গে লড়াই করতে পারবো না? এরপর কি হচ্ছে দেখো, দ্য লাইটস বিগ্যান টু টুইঙ্কল ফ্রম দ্য রকস, এরপর ইউলিসিসের নজর পড়ছে বাইরের দিকে, পাহাড়ের দিকে। ইউলিসিস তাকিয়ে দেখছে যে এই পাহাড় থেকে আলোগুলো মিটমিট করে জ্বলছে পাহাড়ের মধ্যে। অ্যাকচুয়ালি পাহাড়ের মধ্যে আলো মিটমিট করে জ্বলছে কেন, আমরা আগের দিনই বলেছিলাম, ওই যে ব্যারেন ক্রাক্স বলতে পুরো ইথাকা রাজ্যকে বোঝানো হয়েছিল, একইভাবে এখানে রক্স বলতেও ইথাকা রাজ্যকে বোঝানো হয়েছে। সুতরাং এই যে রক্স, এটাও একটা সিনেকডকি, শুধু রক্স শব্দের দ্বারা সমগ্র ইথাকা রাজ্যকে বোঝানো হলো। পার্ট ফর দ্য হোল, তাহলে এটাও একটা সিনেকডকি। তাহলে রক মানে ওই ইথাকা রাজ্যে যে বিভিন্ন জায়গা আলোগুলো দেখা যাচ্ছে সেগুলোর কথা ইউলিসিস বলেছে। ইউলিসিস দূর হতে দেখতে পাচ্ছে যে আলো গোটা ইথাকা রাজ্যে মিটমিট করে জ্বলছে। একবার সিচুয়েশনটা ইমাজিন করো, বন্দর, সামনে অন্ধকার বন্দর, সেখানে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, আর এক পাশে ইথাকা শহর, এবং এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে রয়েছে ইউলিসিস। একদিকে অজানা, আর একদিকে জানা। অজানা সমুদ্র, জানা রাজ্য, এই দুইয়ের মাঝে ইউলিসিস, এবং ইউলিসিস বেছে নিচ্ছে অজানা কি। ঠিক একই রকম রবি ঠাকুর যেমন বলেছিলেন যে সীমা আছে বলেই না অসীমের প্রতি এত টান। তাহলে এখানে সীমা হচ্ছে গিয়ে তার রাজ্য যেটা সীমিত, অসীম হচ্ছে গিয়ে জ্ঞান এবং সমুদ্র। আর এই সীমার মধ্যে থাকতে তিনি পারবেন না, তাই নিজেকে অসীমের মধ্যে বিলিয়ে দিতে চাইছেন। সমুদ্র এবং রাজ্য মাঝে ইউলিসিস। এরপর কি হচ্ছিল, দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘ দিনটা এবার আস্তে আস্তে পতিত হচ্ছে। এই যে দেখো লং ডে ওয়েন্স, দীর্ঘ দিনটা পতিত হয়েছে। এখান থেকেই আমরা ইন্ডিকেশন পেলাম ইট ইজ দ্য ইভিনিং টাইম, এটা সন্ধ্যার সময়। দীর্ঘ দিনে শেষ হওয়ার পর প্রথম যে পার্টটা হয় সেটা তো সন্ধ্যাই হয়। তাহলে এটা আমাদের পার্টিকুলারলি ইন্ডিকেশন দিয়ে দিল এটা সন্ধ্যার সময়। বলেছিলাম একটু পরে ইন্ডিকেশন পাবো, সেটা এই লাইনটা। এইবার এইখানটা কত সুন্দরভাবে ইমেজ ইউজ করেছেন দেখো টেনিসন। কি বলছেন, দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘ দিনটা এখন শেষ হয়েছে। দেখো এই দিনটাকে স্বাভাবিক দিন বলে ভাবলে হবে না, এই দিনটা মে বি দ্য লাইফ অফ ইউলিসিস। ইউলিসিস বোঝাচ্ছে কি যে আমাদের দিন অর্থাৎ যৌবনকাল শেষ হয়েছে, এবার বার্ধক্য অর্থাৎ সন্ধ্যা নেমে এসেছে। এবার আস্তে 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 আমাদের পতন ঘনিয়ে আসবে। দ্য স্লো মুন ক্লাইম্বস,
ধীর গতি বিশিষ্ট চাঁদ আস্তে আস্তে উঠছে। দেখো চাঁদ ধীর গতিতে ওঠে না। ইউলিসিস এবং তার সঙ্গী সাথীরা বয়স্ক হয়েছে, তাই তারা যখন উপরের ভূমিতে উঠছে, পাহাড়ে চড়ছে, উঁচু স্থানে যখন চড়ছে, তখন তাদের গতিটা স্লো। চাঁদ তার নিজের গতিতেই উঠেছে, যেমনটা বাকি দিনগুলোতে উঠেছিল, যেমনটা ইউলিসিস তার ইউথ কালে যখন চাঁদকে উঠতে দেখেছিলেন তেমন গতিতেই আজ উঠেছে। কিন্তু আজ চাঁদের ওঠার গতিটা স্লো মনে হচ্ছে, কারণ ইউলিসিস এবং তার সঙ্গীরা বয়স্ক হয়েছে, তাদের নিজেদের গতি কমেছে, যে কারণে চাঁদের গতিটা তাদের কম বলে মনে হয়েছে। The deep moans round with many voices. এখানে ডিপ মানে হচ্ছে সমুদ্র, হ্যাঁ, ডিপ বলতে সমুদ্রকে বোঝানো হয়েছে। তাহলে সমুদ্র কি করছে? মোনস, গর্জন করছে, রাউন্ড উইথ মেনি ভয়েস, অনেক কণ্ঠস্বর নিয়ে, মানে সমুদ্রের আওয়াজ চারিদিক থেকে শোনা যাচ্ছে। কাম মাই ফ্রেন্ডস, এবার ইউলিসিস তার ওই ফিলোমেনাদের উদ্দেশ্য বলে হচ্ছে, কাম মাই ফ্রেন্ডস, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। কি দুর্দান্ত কথা বলছে, এখনো দেরি হয়ে যায়নি একটা নতুন দুনিয়াকে আবিষ্কার করা থেকে। তাহলে ভেবে দেখো হোয়াট লেভেল অফ পজিটিভিটি। জীবনের বার্ধক্যের সময় চলে এসেছে, যে সময় মানুষ রিটায়ারমেন্ট নেয়, রিটায়ারমেন্ট ফ্রম দ্য ওয়ার্ক, কাজকর্ম থেকে অবসর নেয়, সেই পর্যায়ে দাঁড়িয়ে ইউলিসিস কমন করছে, ইট ইজ নট সো লেট, এটা এখনো দেরি হয়ে যায়নি। হ্যাঁ, জীবনের যে ফেজেই আমরা থাকি না কেন, যে বয়সেই থাকি না কেন, কোনো একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য কোনো বয়সটাই টু মাচ লেট নয়। আগের দিনও হয়তো আমি বলেছিলাম জীবনের এই গতানুগতিক ধারায় যে এত বছর বয়সে তোমাকে সফলতা অর্জন করতে হবে, এত বছর বয়সে বিবাহ করতে হবে, এত বছর বয়সে সন্তান সন্ততি হতে হবে, সংসার যাপন করতে হবে, এটার কোনো বাধা ধরা নিয়ম নাই। তুমি তোমার নিয়মই এই সংসার জীবন এবং নিজের জীবন প্রতিপালন করতে পারো। জীবনের কোন পর্যায়ে নতুন করে তোমার জীবন শুরু হবে সে কথা কেউ বলতে পারে না। তাই ইউলিসিস বলছে এখনো খুব দেরি হয়ে যায়নি নতুন দুনিয়াকে জানার জন্য, সময় আছে আমাদের এখন। তারপর কি বলছে, ইউলিসিস অর্ডার করছে, পুশ অফ, অর্থাৎ চালু করো, স্টার্ট, অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এবং প্রত্যেকে বসে পড়ো ক্রম অনুযায়ী। আচ্ছা, ইন অর্ডার মানে ক্রম অনুযায়ী বলতে কিসের ক্রম অনুযায়ী বলেছেন? এখানে ইউলিসিস তার মেইনারদের বলছেন তোমরা আগে যে যে পদে কাজ করতে সবাই সেই সেই পদে আবার লেগে যাও। অর্থাৎ যে জাহাজ চালাতো, যে অন্যান্য কাজগুলো সারতো, আরো বিভিন্ন রকমের কাজ থাকে, তো সেই কাজ যে যা করতে সবার নিজের নিজের জায়গায় এবার বসে পড়ো, অর্থাৎ নিজেদের সেই পুরনো জগতে আবার ফিরে চলো। স্মাইট দ্য সাউন্ডিং ফ্রোজ, এবার বলা হচ্ছে স্মাইট, স্মাইট মানে হচ্ছে আঘাত করো, দ্য সাউন্ডিং ফ্রোজ। আচ্ছা, ফ্রোজ ব্যাপারটা কি? ফ্রোজ ব্যাপার হচ্ছে লং লাইন ড্রন ইন ওয়াটার, একটা লম্বা দাগ জলের মধ্যে কাটা। যারা গ্রামের দিকে ছিল তারা ব্যাপারটা জানবে, দেখবে ওই চলিত বাংলায় একটা শব্দ প্রয়োগ করা হয় ডাড়া, ডাড়া, ডয়াকার রয়কার, ডাড়া, ওই ব্রাইট ডাড়া ভেবো না, এটা হচ্ছে ডাড়া, মানে বেসিক্যালি আলু চাষ যেখানে খুব বেশি হয়, দুটো আলুর যে উঁচু অংশ তার মাঝে যে নিচু খাল মতো অংশ থাকে, দ্যাট ইজ কল্ড ডাড়া। অর্থাৎ জাহাজ যখন জলের মধ্য দিয়ে যায় তখন জাহাজের মেন বডি যে অংশটা দিয়ে যায় সেই অংশটা দুই পাশে জল এইভাবে দেখবে ছলকে পড়ে, আর মাঝখানটা দিয়ে জাহাজ চলে। এই যে জলটা দুপাশে ছলকে পড়লো এবং মাঝখানটা খাল হয়ে রইলো, এই যে পুরো যে ইমেজটা তৈরি হলো, অর্থাৎ দুদিকে দুটো লম্বা জলের লাইন, মাঝখানে জাহাজ, এইটাকে বলা হয় ফ্লো। অর্থাৎ ইউলিসিস বলছে জাহাজ চালু করো এবং এই ফ্রোজ সৃষ্টি করো, তার মানে জাহাজে গতি নিয়ে এসো। ফ্রোজটা কিসের ইন্ডিকেশন? জাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো। For my purpose holds to sail beyond the sunset and the baths of all the western star until I die. এবার ইউলিসিস কি বলছে? আমার উদ্দেশ্য হলো টু সেল বিয়ন্ড দ্য সানসেট, যেখানে সূর্য অস্ত যায় তাকেও ছাড়িয়ে যাওয়া। দেখো গ্রিকদের একটা বিশ্বাস ছিল, জিব্রাল্টার প্রণালী বলে আছে, সেই জিব্রাল্টার প্রণালীর পর নাকি পৃথিবী শেষ হয়ে যায়। এটা গ্রিকদের বিশ্বাস, ওদের পুরাণ বিশ্বাস। তো সেই পুরাণ বিশ্বাস অনুযায়ী জিব্রাল্টার প্রণালীর পর পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, এবং তারপর যে একটা অংশ পড়ছে সেটা পরের লাইনে আমি বলছি, এটা আমি বলছি না। তো ওদের ধারণা ওইখানে সূর্য অস্ত যায়, ওর পর দুনিয়া শেষ। ইউলিসিস বলছে ওইখানে যেখানে সূর্য অস্ত যায় আমি তার পরের দুনিয়াটাও আবিষ্কার করতে চাই। ইউলিসিসের মধ্যে কিন্তু বরাবর যেটা গতানুগতিক নিয়ম তার বাইরে যাওয়ার একটা আকাঙ্ক্ষা দেখো। গতানুগতিক নিয়ম বলছে পৃথিবী ওখানে শেষ, ইউলিসিস বলছে না, আমি ওর বাইরেও কি আছে জানতে চাই, এবং জানতে চাই যেখানে তারারা স্নান করে। ওই যে বলে দেখো, অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার, পশ্চিমী তারারা যেখানে স্নান করে, মানে পশ্চিমী তারারা যেখানে অস্ত যায়, ডুবে যায়, তারপরে কি আছে আমি জানতে চাই। আনটিল আই ডাই, যতদিন না আমি মৃত্যুবরণ করছি। দেখো কতটা জ্ঞানের খিদে, তার জ্ঞানের খিদে কি বলছে, যে যতদিন আমি মৃত্যুবরণ করছি ততদিন পর্যন্ত আমি ডিসকভার করব বিয়ন্ড দ্য সানসেটের পরে যাব, বিয়ন্ড দ্য ওয়েস্টার্ন স্টার বাথিং স্পট যেটা, তার বাইরেও যাব, আমার মৃত্যু পর্যন্ত চেষ্টা আমি চালিয়ে যাব, থামবো না আমি কোনোদিন।
ইট মে বি দ্য গালফ উইল ওয়াশ আস ডাউন। এটা হয়তো বা গালফ, এখানে গালফ মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি জলের ঘূর্ণি। মানে দেখবে কখনো কোনো সমুদ্রের মধ্যে এইভাবে বড় বড় ঘূর্ণির সৃষ্টি হয়, যে ঘূর্ণির মধ্যে জাহাজ করলে জাহাজ ডুবে পর্যন্ত যেতে পারে। তাহলে ইউলিসিস বলছে হয়তো বা আমার এই যাত্রাপথে আমি কোনো বড় এরকম জলের ঘূর্ণির মুখোমুখি হতে পারি, এবং ওয়াশড আউট, হয়তো আমি ডুবেও যেতে পারি, কারণ লাইফ ইজ আনসার্টেন, সমুদ্র মানেও আনসার্টেন। ইউলিসিস এটাকে অ্যাকসেপ্ট করছে, আমি ডুবে যেতে পারি, তাতেও আমার কোনো অসুবিধা নাই। অ্যান্ড সি দ্য ওয়াশ আস ডাউন, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপিনেস, সো হ্যাপি ইজাইলস। এইবার ইউলিসিস দুটো পসিবিলিটি কথা বলছে। এক বলছে হয়তো বা আমরা কোনো এরকম ঘূর্ণি জলচক্রের পাকে পড়ে ডুবে যেতে পারি, আবার কে বলতে পারে হয়তো বা আমরা হ্যাপি ইজাইলেও পৌঁছে যেতে পারি। এই হোয়াট ইজ হ্যাপি ইজাইল, এটা একটা প্রশ্ন। ওই একই গ্রিক পুরাণের বিশ্বাস, ওই জিব্রাল্টার প্রণালীর পর পৃথিবী শেষ, এবং তারপর ওই যে আটলান্টিক ওসিয়ান যেটা রয়েছে, সেই আটলান্টিক ওসিয়ানের মাঝে বেশ কতগুলো দ্বীপ আছে যেগুলোকে বলা হয় সুখ দ্বীপ। এবং গ্রিক পুরাণ অনুযায়ী যোদ্ধা যারা হয়, যারা সত্যিকারের যোদ্ধা হয় এবং যুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করে জীবন ত্যাগ করে থাকে, বা যোদ্ধা যারা সত্যি যোদ্ধা জয়লাভ করার পর এই ইউলিসিসের মতো যাদের মধ্যে যোদ্ধা সত্তা জেগে থাকে, তারা নাকি কোনো কারণে কোনোভাবে এই হ্যাপি ইসরায়েলে গিয়ে পৌঁছায়। তাই ইউলিসিস বলছে হয় আমরা মৃত্যুবরণ করবো, নয় নয় কে বলতে পারে আমরা তো হ্যাপি ইসরায়েলেও পৌঁছাতে পারি। যেমন ধরো আমাদের মধ্যে স্বর্গ নরকের বিশ্বাস, আমাদের মধ্যে টান কি না আমরা যদি স্বর্গে পৌঁছাতে পারি, তাই ওদের মধ্যেও একটা, যেহেতু ইউলিসিস একজন যোদ্ধা, ওর ধারণা আমি যদি জীবনে হ্যাপি ইসরায়েলে পৌঁছাতে পারি সেটা একজন যোদ্ধার জন্য সব থেকে বড় প্রাপ্তি। তাহলে কে বলতে পারে একদিন এইভাবে যেতে যেতে হয়তো বা সত্যি সত্যি হ্যাপি ইসরায়েলে পৌঁছে গেলাম, এর থেকে বড় প্রাপ্তিটা কিছুই হবে না। তাহলে আমার এই গোটা জ্ঞানের যে অ্যাডভেঞ্চার সেটা তো 16 কালা পূর্ণ হয়ে উঠবে। এরপর কি বলা হচ্ছে, অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এবং হয়তো বা সেখানে আমি কি গ্রেট অ্যাকিলিসকে দেখতে পাবো। এবার প্রশ্ন হলো ওই হ্যাপি ইসরায়েলে গ্রেট অ্যাকিলিসকে দেখতে পাবো বলেছেন আমাদের ইউলিসিস। এবার হু ইজ দিস অ্যাকিলিস? অ্যাকিলিসও হচ্ছে গিয়ে ইউলিসিসের মতোই গ্রিক পুরাণের এক অন্যতম বীর চরিত্র। ইউলিসিস ছিল বা ওডেসিয়াস ছিল ওডেসির প্রধান চরিত্র, তেমনি ইলিয়াডের যিনি প্রধান চরিত্র তিনি হচ্ছেন গিয়ে অ্যাকিলিস। তিনি একজন গ্রিক বীর। গ্রিক পুরাণ অনুযায়ী কথিত আছে যে অ্যাকিলিসের যখন জন্ম হয়েছিল তাকে একটা নদীতে, তার অ্যাকচুয়ালি নদীর নামটা আমাকে দেখতে দাও, স্টেক্স বলে একটি নদীতে তার মা জলের মধ্যে সদ্যজাত শিশুকে একেবারে ডুবিয়ে দিয়েছিল। কিভাবে ডুবিয়েছিল? পাটা ধরে, জাস্ট একটা পায়ের গোড়ালির এরকম দুটো পয়েন্ট ধরে অ্যাকিলিসকে ওই স্টেক্স নদীর জলে ডুবানো হয়েছিল। স্টেক্স নদীকে নাকি বৈতরণী বলা হয়, মানে ওই নদীর জলে যে একবার স্নান করবে তার দেহ হয়ে উঠবে দুর্ভেদ্য। গ্রিক পুরাণ এটা বিশ্বাস করে, দুর্ভেদ্য মানে কেউ তার বডি ছেদ করতে পারবে না। এবার ভাবো একজন ব্যক্তি যুদ্ধে এগিয়ে যাচ্ছে, তুমি তাকে অস্ত্র মারছো, অস্ত্রের কোনো প্রকার কোপ তার শরীরকে কাটতে পারছে না, তাহলে সে তো অপরাজয় হয়ে উঠবে। অ্যাকিলিস তাই ছিল, অ্যাকিলিস ছিল অপরাজেয়। তবুও এই অ্যাকিলিসকে মৃত্যুবরণ করতে হয়েছিল। মৃত্যুবরণ করতে হয়েছিল কার হাতে? ওই প্যারিস, যার কারণে এই যে হেলেনকে তুলে নিয়ে গেল এবং যার কারণে এই সমগ্র যুদ্ধের সৃষ্টি, সেই প্যারিসের হাতে গ্রিক বীর অ্যাকিলিসকে মৃত্যুবরণ করতে হয়েছিল। কিভাবে? তার তো গোটা শরীর দুর্ভেদ্য, প্যারিস তাকে তীর মেরে হত্যা করেছিলেন। এইবার ওই অ্যাকিলিসের মা যখন অ্যাকিলিসকে স্টেক্স নদীর জলে ডোবাচ্ছেন, তখন তার ওই যে দুটো আঙুল ছিল গোড়ালিতে, যে কেবল যে দুটো অংশ ধরে তিনি জলে চুবিয়েছিলেন পুরোটা, একমাত্র ওই আঙুল দুটো যে শরীরের অংশটুকু টাচ করেছিল অ্যাকিলিসের গোড়ালির, সেই দুটো অংশ জলে ডোবেনি। তার মানে তার গোটা শরীর দুর্ভেদ্য হলো, অ্যাকিলিসের যে হিল সেটা ছিল ভেদ্য, গোড়ালি সেটা ছিল ভেদ্য। আর এই কথা জানতে পারে প্যারিস, এবং প্যারিস তখন অ্যাকিলিসের গোড়ালিতে তীর মারে এবং অ্যাকিলিস মৃত্যুবরণ করে। এটা ছিল অ্যাকিলিসের বীরত্বের কাহিনী। তাহলে এবং ওখানে থেকে একটা ফ্রেজ প্রয়োগ করা হয়, অ্যাকিলিস এ হিল বলে, না এটা একটা ইডিয়ম। অ্যাকিলিস এ হিল মানে কি? সামওয়ানস উইক পয়েন্ট, কারো দুর্বল জায়গা। এটা একটা ইডিয়ম, কারণ অ্যাকিলিসের হিলটাই ছিল তার দুর্বল জায়গা, তার গোটা শরীরটা ছিল দুর্ভেদ্য, কেউ ভেদ করতে পারবে না। তাহলে অ্যাকিলিসকে ওইভাবে হত্যা করা হয়েছিল। এটা ছিল অ্যাকিলিসের হিস্ট্রি। এটুকু আমরা বললাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে অ্যাকিলিস কে ছিল। তাই বলছে ইউলিসিস আশা করছে নিশ্চয়ই গ্রেট অ্যাকিলিস মৃত্যুবরণ করার পর এই হ্যাপি ইসরায়েলি পৌঁছেছে, কারণ তিনি একজন মহান যোদ্ধা ছিলেন। এটা ইউলিসিস বিশ্বাস করছেন। তাই ইউলিসিস ভাবছেন আমরাও হয়তো পৌঁছে যাবো, কে বলতে পারে আমরাও চরম ভাগ্যবান হতে পারি, আমাদের অ্যাকিলিসের সঙ্গে দেখা হতে পারে। এরপর কি বলা হচ্ছে, whom we knew, যাকে আমরা জানি অর্থাৎ যাকে আমরা চিনি, though much is taken, যদিও বা আমাদের জীবনে অনেকটাই কেটে গেছে, much abides, তবুও অনেকটাই বাকি আছে।
দারুণ কথা। বলা হচ্ছে যদিও আমাদের জীবনে অনেকটাই কেটে গেছে, চলে গেছে, তবুও অনেকটাই বাকি আছে। ওই যে বলে না একটা যে কনসেপ্ট, একটা গ্লাসে জল অর্ধেকটা ভরে রাখা হয়েছে, তোমার কনসেপ্ট কি? তুমি সেটাকে অর্ধেক খালি বলবে নাকি অর্ধেক পূর্ণ বলবে? ইউলিসিস অর্ধেক খালি বলে না, ইউলিসিস অর্ধেক পূর্ণ বলে। বলেছে হ্যাঁ আমাদের জীবনে অনেকটা অংশ চলে গেছে, এটা আমি মানছি, কিন্তু তার মানে এটা নয় যে যেটা পড়ে আছে সেটা এনাফ নয়। যেটা পড়ে আছে সেটাও অনেকটাই আছে, কারণ এর শেষ কোনখানে সেটা তো আমরাও জানি না। এরপর কি বলা হচ্ছে দেখো, and though we are not now that strength, যদিও বা আমাদের এখন সেই পরিমাণ শক্তি নাই, অর্থাৎ ইউথকালে আমাদের যে শক্তি ছিল সেটা আমাদের নেই, which in old days, আমাদের এই বয়স্ককালের দিনে, moved earth and heaven, তবুও আমরা পৃথিবীতে ঘুরেছি, স্বর্গে ঘুরেছি। পৃথিবীতে ঘুরেছি, স্বর্গে ঘুরেছি মানে ওই যে দেবতাদের সঙ্গে যুদ্ধ হয়েছে। তাই ইউলিসিস বলছে মানছি আমাদের শরীর দুর্বল হয়েছে, কিন্তু তবু এই কথা, একটা কথা মনে রেখো এবং এইভাবে মনকে পজিটিভিটি দিও যে আমরাই সেই মানুষ যারা পৃথিবীতেও থেকেছি, স্বর্গেও গেছি, যুদ্ধ করেছি। অর্থাৎ আমরা এত সস্তার মানুষ নই। দ্যাট হুইচ উই আর, এটাই হচ্ছে জীবনের দারুণ একটা সত্য কথা, যেটা আমাদের প্রত্যেকে অ্যাকসেপ্ট করা উচিত। কি বলছে? আমরা যা, আমরা তাই। ইয়েস, নিজেকে সবসময় অ্যাকসেপ্ট করতে শেখো যে তুমি যেটা আছো সেটাই বেস্ট, তুমি যে ফেজটা আছো সেটাই সব থেকে বেস্ট, শুধুমাত্র সেটাকে ইউটিলাইজ করো। হ্যাঁ, এই যে যারা দেখবে ডিসেবলড পার্সন হয়ে থাকে, ফিজিক্যালি ডিসেবলড হোক বা মেন্টালি ডিসেবলড হোক, বেসিক্যালি ফিজিক্যালি ডিসেবলড দেখবে এমন অনেক ছেলে থাকে যারা শুধুমাত্র মনের জোরে কিন্তু শারীরিক দুর্বলতা থেকে হার মানিয়ে বহু কিছু করে ফেলছে। আরে শারীরিক দুর্বলতা থেকে হার মানিয়ে মানুষ এভারেস্ট জয় করে ফেলছে, সেখানে আমাদের তো সব কিছু ফিট, তবুও আমরা কেন পারদর্শী হতে পারছি না? কারণ আমাদের মেন্টালিটিটা নেগেটিভ। আমাদের মেন্টালিটি ইউলিসিসের মতো নয়। আমরা ইউলিসিসের মতো ভাবতে পারি না আমার যেটা আছে সেটাই অনেক, আমরা যেমন ততটাই যথেষ্ট, এই ধারণাটা আমাদের মধ্যে নেই। আমরা যা, আমরা তাই, এটা আমরা ভাবতে পারি, এটা ইউলিসিস ভাবতে পারে। আর ইউলিসিসের মতো যারা ভাবতে পারে তারা ইউলিসিসের মতোই দুনিয়াকে হার মানিয়ে সামনের দিকে এগিয়ে যায়। এরপর কি বলা হচ্ছে দেখো, ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের ওই হিরোইক হার্টের মতোই ইকুয়াল টেম্পার আছে, অর্থাৎ বীর যোদ্ধা আমরা, আমাদের মধ্যে ওই দেবতাদের সমান সমান টেম্পার বা ভাবার যে ক্ষমতা বা মনোবল সেটা আছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, আমরা হয়তো সময় এবং ভাগ্যের দ্বারা দুর্বল হয়েছি, বাট স্ট্রং ইন উইল, এইটাই হচ্ছে আসল কথা। কিন্তু ইচ্ছার দিক থেকে আমরা আজও শক্তিশালী। হ্যাঁ, একজন মানুষের যে শক্তি সেটা ডিপেন্ড করে তার ইচ্ছা শক্তির উপর। ফিজিক্যাল পাওয়ার তোমার ফিজিকের উপর যেমন ডিপেন্ড করে, পাশাপাশি তোমার মেন্টাল এবিলিটি এবং মেন্টাল যে স্ট্রং স্ট্রেংথ বা স্টেট সেটার উপর ডিপেন্ড করে কতটা পজিটিভলি তুমি ভাবতে পারছো, তোমার উইল পাওয়ার কতটা। দেখো মনে করো ম্যাকবেথ যখন শেষ বেলায় হার মেনেছিল কার কাছে? ম্যাকডাফের কাছে। ম্যাকডাফ কি ম্যাকবেথের থেকে বেশি পরাক্রমী ছিল? ছিল না, কোনোদিনই ছিল না। ম্যাকবেথের মতো পরাক্রমী কেউ না, কিন্তু ম্যাকবেথ তবুও হেরে গেল কেন? কারণ সে মেন্টালি পরাজয় স্বীকার করে নিয়েছিল, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল। মনের জোর মানুষকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে তা আমরা কেউই জানি না। একেবারে দুর্বল শীর্ণকায় ব্যক্তিও বড় কাজ হাসিল করে ফেলতে পারে শুধুমাত্র মনের জোরে, আর যারা ইউলিসিসের আছে। ইউলিসিস তাই দেখো বয়স্ক এতটুকু হার মানতে দিচ্ছে না বয়সের কারণে, নিজের শরীরটাকে, নিজের শরীরের কারণে নিজের মনের উপর কোনো প্রভাব আসতে দিচ্ছে না। তিনি বলছেন হ্যাঁ মানছি সময় এবং ভাগ্যের দ্বারা আমরা দুর্বল হয়েছি, কিন্তু মনের দিক থেকে কেউ না। মনের দিক থেকে আমরা এখনো সেই ইউথ পর্যায়েই রয়েছি, সেই ইয়াংই রয়ে গেছি। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। আমাদের ইচ্ছা শক্তি এখন এতটাই প্রবল যে আমাদের ইচ্ছা শক্তি এখনো চায় টু স্ট্রাইভ, যুদ্ধ করতে। টু সিক, আমাদের ইচ্ছা শক্তি চায় খুঁজতে। টু ফাইন্ড, খুঁজে পেতে, অর্থাৎ নতুন কিছুকে ডিসকভার করতে আমাদের ইচ্ছা শক্তি চায়। অ্যান্ড নট টু ইয়েল্ড, আমাদের ইচ্ছা শক্তি বলে আমরা কখনো আত্মসমর্পণ করব না, অর্থাৎ লড়াইয়ের শেষ বিন্দু পর্যন্ত লড়ে যাব। যেমনটা শেষ বেলাতে ম্যাকবেথই বলেছিল যে ম্যাকবেথকে যখন সারেন্ডারের প্রস্তাব দেওয়া হলো সে তখন উত্তর দিয়েছিল নেভার। ইউলিসিসও তাই বলছে, নেভার, অর্থাৎ সময়ের কাছে আমি কখনো আত্মসমর্পণ করব না। আমি ইউলিসিস, আমি শারীরিকভাবে বিরুদ্ধ হতে পারি, মানসিকভাবে নয়। দুনিয়ার অনেক কিছু জানাবার বাকি রয়েছে, আমি সেটা আবিষ্কার করি ইচ্ছা।